এক মুহূর্তে যেন সমস্ত আকাশ ভরা বজ্রপাত তার বুকের মাঝখানে নেমে আসে। যন্ত্রণায় ছেলেটার মুখ কুঁচকে যায়। হাঁপাতে হাঁপাতে সে কুয়াশায় ঢাকা জঙ্গলের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ে। আঘাত লাগছে, এতটা যন্ত্রণা! সে থরথর করে কাঁপে। তার বুক যেন কেউ ছিঁড়ে ফেলছে। অদ্ভুত, এত যন্ত্রণা কেন? এটা কি আমার কাল্টিভেশনের ফল? নিজেকে জোর করে ধ্যানের মধ্যে ঠেলে দেয় সে। এই শরীরটা যুবকের হলেও মনে সে একজন রাজা, ম্যাজিক এম্পেরার, জুয়াফান। শান্তভাবে নিজের শরীর পরীক্ষা করতে থাকে। হৃদস্পন্দন ঠিকঠাক, মেরিডিয়ান্স সব নর্মাল, নিঃশ্বাস স্বাভাবিক। তবুও কেন এত যন্ত্রণা? শরীরে কিছুই তো নেই। সে এক মুহূর্তের জন্য ভেঙে পড়ে। তাহলে কি এই শরীরটা কাল্টিভেশনের জন্য উপযুক্ত না? এই ছেলেটা কি একেবারে ট্র্যাশ ছিল? ঠিক সেই সময় চোখ দুটোতে হালকা পার্পল গ্লো জ্বলে ওঠে, আর কিছু একটা যেন মনে পড়ে যায়। এটা কি? সে ফিসফিস করে। তার অনুভূতি বাইরের দিকে প্রসারিত করে, আর দেখে একদল লোক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিচ্ছিল এক তরুণী, মৃদু মুখ, দুঃখ ভরা চোখ, মিস লুও। ঠিক তার মুখের দিকে তাকাতেই যন্ত্রণাটা অদৃশ্য হয়ে যায়। এক সেকেন্ড আগেও যা মনে হচ্ছিল মৃত্যুর সমান, এখন এক ফোঁটা ব্যথাও নেই। ঠিকই বুঝেছি, তার ঠোঁট থেকে গর্জন ভেসে আসে। মিস লুওকে দেখার পরই ব্যথা মিলিয়ে গেল, আর ওদের থেকে দূরে গেলেই আবার যন্ত্রণা ফিরে আসে। এটা কোনো শরীরের সমস্যা না, এটা তো হার্ট ম্যাজিক। একটা অভিশাপ, একটা স্পিরিচুয়াল কার্স, যা তাকে বেঁধে রেখেছে ওই তরুণীর সাথে। একজন কাল্টিভেটরের জন্য এর থেকে বাজে কিছু হতে পারে না। এ যেন নিজের আত্মাকে কারো কাছে বন্ধক রাখা। ইনি চোখ বন্ধ করে ডুবে গেলেন এই শরীরের পুরনো আত্মা, শাফানের স্মৃতির ভেতর। চোখের সামনে ভেসে উঠল এক করুণ স্মৃতি। এক দয়ালু পরিবারের প্রধান বলছেন, তোর বাবা লুও পরিবারকে বাঁচাতে জীবন দিয়েছে, তোকে আমরা অবহেলা করব না। মিস লুও হাত বাড়িয়ে বলছে, ও আমাদের লুও ফ্যামিলির একজন। ছোট্ট শাফান কাপা কাপা হাতে বলছে, আমি কঠোর পরিশ্রম করব, শক্তিশালী হব, যাতে আমি মিস আর এই পরিবারকে রক্ষা করতে পারি। তারপর স্মৃতি অন্ধকার হয়ে যায়। ডাকাতদের হামলা, আগুন, কান্না, রক্ত। শাফান রক্তে ভেজা মুখে মিস লুওকে বলছে, তুমি পালাও, আমি আর পারছি না। শেষ মুহূর্তে একটাই ভাবনা তার মাথায় ছিল, আমি কেন এত দুর্বল? আমি তো কাউকে রক্ষা করতে পারি না। জুওফান ধাক্কা খায় এই স্মৃতিতে। একটা নিঃশ্বাসে সে বলে ফেলে, এই বাচ্চাটা নিজের প্রাণ দিয়ে মিস লুওকে ভালোবেসেছিল, আর সেই অনুভবই পরিণত হয়েছে হার্ট ম্যাজিকে। তাই যদি আমি তার বিরুদ্ধে যাই, এই শরীর নিজেই যন্ত্রণা দিয়ে থামিয়ে দেবে। তার চোখ লাল হয়ে ওঠে। তাহলে আমি কি জীবনের শেষ দিন পর্যন্ত কারো দাস হয়ে থাকব? এমন জীবন চাই না। আমি তো ম্যাজিক এম্পেরর। এক ঘুষিতে পাশে থাকা গাছটা কেঁপে ওঠে, বাকল ভেঙে ছিঁড়ে পড়ে যায়। ঠিক তখনই সামনে একটা শোরগোল। সেই মেয়েটাই, মিস লুও, আর তার ছোট ভাই আটকে গেছে কিছু লোকের মধ্যে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সান গুয়ানজিয়া, মুখে বিশ্বাসঘাতকতার ছায়া। জুওফান গভীর নিঃশ্বাস নিয়ে জঙ্গলের ছায়া থেকে বেরিয়ে আসে। মিস, সে বলে ঠান্ডা গলায়, স্পিরিট মার্শাল আর্টস তাদের দিয়ে দিলেই বা ক্ষতি কি? সকলের চোখ বিস্ফারিত। শাফান, মিস লুও কেঁপে ওঠে বলে। ডাকাতরা হেসে ওঠে, ওরে বাবা, কে আবার এসে পড়ল? হা হা, শোনা যাচ্ছে লুও ফ্যামিলিতে এই ছেলে 15 বছর ধরে দাস। কিন্তু জুওফান নির্বিকার। তবে সে জানে, সান গুয়ানজিয়া 7th লেয়ারে, তাদের মাঝে সবচেয়ে দুর্বল 6th লেয়ারে। এই লড়াই জীবন মৃত্যুর। জুওফান, ওসব বকবক বন্ধ করো, তাড়াতাড়ি চলে যা, মিস লুও চেঁচিয়ে বলে। সান গুয়ানজিয়া ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, হা হা, এমন বিপদেও মিস তোকে বাঁচাতে চায়, কিন্তু আজ তা সম্ভব না, ওকে আগে শেষ কর। ঠিক আছে। পাশ থেকে একজন পেশিবহুল ডাকাত হেসে উঠে এগিয়ে আসে, তুই মরেই গেছিস শুয়োর। সে ছুটে আসে, ঘুষি ছুড়ে দেয়। কিন্তু জুওফান কেবল একটু হেসে পা ঘুরিয়ে দাঁড়ালো। ঘুষিটা কানে এসে ছুটে গেল। একই সঙ্গে তার হাত সপাটে ছুঁয়ে যায় ওই যোদ্ধার কোমরের তলোয়ার। সিংঘা, একটা আলো ঝলসে ওঠে। তারপর রক্তের ছিটে। পুরো ক্লিয়ারিং নিস্তব্ধ। ডাকাতের চোখ বিস্ফারিত। তলোয়ার তার শরীর ভেদ করেছে। কি করে সম্ভব? কেউ একজন ফিস করে। জুওফান এক পলক মিস লুও আর তার ভাইয়ের দিকে তাকিয়ে ভাবে, আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তাদের রক্ষা করতেই হবে।
তারপর একটা ঝাঁপে মিস লুও আর তার ভাইকে তুলে নেয় কোলে। একসাথে এক লাফে জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়। ধুর, ওই ছেলেটা পালিয়ে গেল, সবাই তাড়া করো। সান গোয়ানজিয়া রাগে কাঁপতে কাঁপতে বলে, ওই হারামজাদা আমার সব প্ল্যান নষ্ট করে দিল, তাকে ধরতে পারলে আমি তার হাড় পর্যন্ত গুঁড়িয়ে দেব। কিন্তু ততক্ষণে জুওফান ছায়ার মতো মিলিয়ে গেছে গাছের মাঝে। কাঁধে তার অনিচ্ছায় বয়ে চলেছে এক নতুন দায়িত্ব। রক্তে রাঙা সূর্য অস্তমিত হচ্ছিল। তার শেষ রশ্মিগুলো ছড়িয়ে পড়েছিল এক ঝিম ধরা আকাশে, যেখানে তারা একে একে জ্বলে উঠছিল। ওপরে গাছের ছায়া যেন এক বিশাল অন্ধকার ক্যানভাস, আর ঠিক সেই মুহূর্তেই বাতাসে ছিন্ন ভিন্ন করে উঠল এক করুণ চিৎকার, আমাকে ছাড়ো! তরুণীর কণ্ঠে ছিল আতঙ্ক আর তীব্র আকুতি। তার লম্বা পিঠ সোনালি চুল বাতাসে উড়ছিল, আর সে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছিল সেই শক্ত হাত থেকে যেটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। সামনে হাঁটছিল যে লোকটা, তার পিঠ ছিল যেন এক প্রাচীন প্রাচীর, অপরিবর্তনীয়, কঠোর, মুখে এক পুরনো দাগ। আমরা ওদের রেখে আসতে পারি না, তরুণী চিৎকার করে পেছন ফিরে তাকালো, আমাদের ফিরতেই হবে। ছোট ছেলেটি, যে ছিল তার ভাই, গর্জে উঠল রাগে, ফান ঝুও, তুমি একটা অভদ্র দাস, আমাকে আর আমার বোনকে ছাড়ো। কিন্তু ফান ঝুও থামল না। তারপরেও হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল, পায়ের নিচে মাটি কেটে গেল যেন। পেছনের ধাক্কায় তরুণী ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। কাঁপতে কাঁপতে সে উঠে তাকালো, চোখে জল, ঠোঁটে হাহাকার। আমাদের ফিরে যেতে হবে, ফিসফিস করল সে, তবে গলায় ছিল দৃঢ়তা। গার্ডরা আমাদের জন্য প্রাণ দিচ্ছে, আমরা এভাবে পালাতে পারি না। ফান ঝুও প্রথমবারের মতো পিছনে তাকালো, চোখে ছিল শীতল অভিব্যক্তি, কোনো সহানুভূতি নেই। ফিরে গিয়ে কি করবে? তুমি কি তাদের হারাতে পারবে? এই প্রশ্নে পুরো বাতাসটা স্তব্ধ হয়ে গেল, কোনো জবাব এলো না। ছেলেটিকে কাছে টেনে এনে ফান বলল, চলো, আমাদের পেছনে শত্রু আসছে, তর্কের সময় নেই। ছেলেটা মুখ লাল করে চেঁচিয়ে উঠল, তুমি কেমন দাস? আমার বোনকে তুমি এইভাবে কথা বলছো? এখনই ক্ষমা চাও। ফান ঝুয়োর কপালে এক শিরা ফুলে উঠল, চোখে এক ভয়ানক ঝলক। তুই চাইছিস আমি তোকে পিটাই? ছেলেটা থমকে গেল, মুখে একটু ভয়। তুমি সাহসী পাবে না। একটা বাঁকা হাসি ফুটল ফান ঝুয়োর মুখে। কি একটা কোমল ফুল, মনে মনে বলল সে। ফান, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তরুণী দাঁড়িয়ে উঠে ভাইয়ের হাত ধরে টান দিল। ফান বলল, আমি তো শুধু কয়েকটা চড়ই মারতাম, এখন না পালালে এই ছেলেটার প্রাণ যাবে। এই কঠিন কথাগুলোর পর একটু থেমে গিয়ে ফান প্রশ্ন করল, এই এলাকায় কোথাও লুকানোর জায়গা আছে? তরুণী একটু থেমে বলল, সবখানেই চাষের জমি, কিন্তু ব্ল্যাকউইন্ড পর্বতের পশ্চিমে একটা কুয়াশা ঢাকা বন আছে, অনেক ডাকাতও সেখান থেকে ফেরে না। একটা হালকা হাসি ফুটে উঠল ফান ঝুয়োর মুখে। তাহলে সেখানেই যাব, তোমার ভাইকে কোলে নাও, পথ দেখাও। তরুণী মুষ্টিবদ্ধ করে দাঁত চেপে বলল মনে মনে, এই লোকটার ঔদ্ধত্যের সীমা নেই, বের হলেই আমি তোমার খবর নেব। বনের ধারে পৌঁছাতেই রাতের আলোয় চাঁদ উঠেছিল, ঝিকঝিকে সাদা আলো ছড়িয়ে পড়েছিল চারপাশে। সামনে ছিল ঘন কুয়াশায় ঢাকা বন, সাদা ধোঁয়া যেন জমে গিয়েছে। এইটাই সেই কুয়াশার বন, তরুণী বলল স্তব্ধ কণ্ঠে। অনেক বছর ধরে এর কুয়াশা কমেনি, একবার ঢুকলে বেরোনো অসম্ভব প্রায়। তার চোখে চিন্তার ছায়া। আমার বাবা বলেছিলেন ব্ল্যাকউইন্ড পর্বতের নেতার শক্তি তার সমতুল্য, কিন্তু এত বছর কোনো দ্বন্দ্ব ছিল না, হঠাৎ করে তারা আমাদের আক্রমণ করল কেন? তার এই ভাবনার মাঝেই ফান ঝুয়োর গলা শোনা গেল। হু, দারুণ জায়গা তো। তার কণ্ঠে একটা অদ্ভুত উচ্ছ্বাস। তরুণী রেগে উঠে বলল, ফান, আমার ভাইকে নিয়ে তুমি বনটায় ঢোকো। ফান চোখ নামিয়ে বলল, এই এলাকা আমার চেনা না, তুমি না থাকলে আমরা কেউই পালাতে পারবো না। তুমি গেলে আমি ছেলেটাকে এখানেই ফেলে যাব, এটা আমার জন্য মূল্যহীন হবে। তার ঠোঁটে আবার এক নিষ্ঠুর হাসি ফুটল, তবে চাইলে এখানেই জে সান আর তার গুন্ডাদের শেষ করে দিতে পারি, কি বলো? তুমি কি পাগল? চমকে উঠল তরুণী। সে টিয়ার 6, আমি মাত্র 3, আর কমান্ডার পাং 4। তুমি তো কিসের চিও ফোকাস করতে পারো না, তুমি কি করবে? ফান ঝুও হেসে উঠল, আমার চোখে ওরা শুধু সাধারণ মানুষ। সে এক পা এগিয়ে এলো, তার উপস্থিতি পুরো বাতাস বদলে দিল। তোমার সামনে দুইটা পথ, আমার সাথে জুয়া খেলো অথবা ধরা পড়ে মরে যাও। তারপর সে হাত বাড়ালো, তোমার কাছে থাকা সব স্পিরিট স্টোনস আমাকে দাও, লুও পরিবারের শেষ আশা এখন তোমার হাতে। তরুণীর হৃদয় ধক ধক করে উঠল। এক মুহূর্তে তার চোখে ভেসে উঠল পরিবারের ছায়া, ভাইয়ের মুখ, নিজের ভবিষ্যৎ। শেষমেশ সে আংটি খুলে ছুঁড়ে দিল।
এইটাই আমার শেষ ভরসা, সে চিৎকার করল, গলা কাঁপছে, চোখে জল জমেছে। তুমি যদি ঠকাও আমি মরেও তোমাকে ছাড়ব না। ফান হাত বন্ধ পড়ল। তুমি আফসোস করবে না, বলল সে, এইখানে থাকো। সে ঢুকে গেল কুয়াশার জঙ্গলে, তার ছায়া মিলিয়ে গেল। আহ, তরুণী ফিসফিস করে বলল, ওর যতটা অভদ্র তার থেকেও অনেক বেশি সাহায্য করেছে আমাদের, আমরা সেটা ভুলতে পারি না। বনের ভেতরে ফান থামল, তার চোখে ভেসে উঠল অদৃশ্য শক্তির রেখা। পূর্বে অ্যাজিওর ড্রাগন, পশ্চিমে হোয়াইট টাইগার, দক্ষিণে ভার্মিলিয়ান বার্ড, উত্তরে ব্ল্যাক টর্টয়েস আর কেন্দ্রে সেই কিরিন। সে দেখল মৃত জীবদের কঙ্কাল, যেগুলো প্রমাণ করে এই স্থানে এক বিশাল শক্তি ঘুমিয়ে আছে। এটা এক বিশাল ন্যাচারাল ফোর্স ফিল্ড। একটা শিকারীর মতো হিংস্র হাসি ফুটে উঠল স্যানঝুয়োর মুখে। দুঃখের কথা একটাই, সে ফিসফিস করে বলল, কেউ জানেই না এই জায়গাটাকে কিভাবে ব্যবহার করতে হয়। চোখে একরকম উন্মাদ ঝলক। ইভিল স্পিরিটস, কম ফোর্থ। একটা অন্ধকারাচ্ছন্ন উজ্জ্বল আলোতে আংটিটা বিস্ফোরণের মতো চলে উঠল। সবুজ শক্তির রেখা তার বাহুর ওপর উঠে এলো। তার কালো চুলে ছড়িয়ে পড়ল সে শক্তি, যেন আত্মায় ছায়া নেমে এসেছে। তার চোখ জোড়া জ্বলে উঠল অদ্ভুত সবুজ আলোয়। কমেন্স! তার চিৎকারে যেন আকাশ কেঁপে উঠল। বুম! মাটির বুক ফেটে চৌচির হয়ে গেল। তার চারপাশ থেকে ছড়িয়ে পড়তে লাগল ফাটল, যেন জ্যামিতিক জাল। হলুদ আর কালো শক্তির রেখা ওই ফাটলগুলোর ভেতর দিয়ে উঠে আসছে, আর পুরো বন যেন এক বিভীষিকাময় রূপ নিচ্ছে। দেখো দিদি! একটা উচ্ছ্বসিত কণ্ঠ ছিঁড়ে ফেলল বনের নিস্তব্ধতা। ছোট ছেলেটা, লেডি লুয়োর ছোট ভাই, উত্তেজনায় কাঁপতে কাঁপতে সামনে আঙুল তুলল। তার চোখ জোড়া হালকা অ্যাম্বার রং জ্বলজ্বল করছে আবিষ্কারের আনন্দে। লেডি লুয়ো পিছিয়ে তাকাল। তার নিজের চোখ একই সোনালি উষ্ণতায় ভরা, বিস্ময় বড় হয়ে গেল। মেঘ কেটে গেছে। এক ফোঁটা ঘাম টপ করে গড়িয়ে পড়ল কপাল বেয়ে। সেই ঘন কুয়াশা, যেটা এতক্ষণ ধরে তাদের পথকে বিভ্রান্ত করে রেখেছিল, নিঃশব্দে মিলিয়ে গেছে, যেন কোনোদিন ছিলই না। হুফ! একটা হালকা শ্বাস ফেলে দিল সে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই শাস্তি রূপ নিল সন্দেহে। সে হঠাৎ ঘুরে দাঁড়াল পাশের মানুষটার দিকে। চোখে সন্দেহ, গলায় কঠোরতা। ফ্যান, এটা কি হলো? তুমি করেছ এটা? ফ্যান জুয়ো, তার চুপচাপ সর্বদা বিনয়ী সার্ভেন্ট, লেডি লুয়োর দিকে শান্ত চোখে তাকাল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক স্বাভাবিকতা। এটা একটা ডার্ক সিজিল মাত্র, এমন কিছু না। লেডি লুয়ো প্রায় চিৎকার করে উঠল। কি? সিজিল ম্যাজিক? তার মাথায় যেন ঝড় বয়ে গেল। চোখ ঘুরে গেল পেছনের পথের দিকে, যেটা এতক্ষণ তাদের পালানোর রাস্তা ভেবে দেখছিল, এখন তা আর রাস্তা নয়, বরং এক নিখুঁত ফাঁদ। সিজিল ম্যাজিক, মার্শিয়াল আর্ট থেকেও দামি, রাজ পরিবার ছাড়া কেউ জানে না। এমনকি নিচু পর্যায়ের একটা সিজিলের দাম পড়ে লাখ লাখ স্পিরিট স্টোনস। আর সেই শিল্পকে এই ছেলেটা হেলাফেলায় ব্যবহার করল। তার চোখ ফের ফ্যানের ওপর। যে মানুষটাকে সে চেনে ভেবেছিল, সে কি আদৌ চেনা? ফ্যান, সে গলায় ধরা স্বর নিয়ে বলল, তুমি কিভাবে? ফ্যান কেবল হাত তুলে থামিয়ে দিল ওকে। এখন ওসব নিয়ে ভাবো না, সে বলল শান্ত গলায়। আমি ওটা আগেই লাগিয়ে দিয়েছি, এখন শুধু তোমাকে ইনক্যান্টেশনটা শেখাতে হবে। সে সামনের দিকে ইশারা করল। তারপর শুধু সময়ের অপেক্ষা, কখন ওরা ফাঁদে পা দেবে। লেডি লুয়ো ফ্যানের পেছনে তাকিয়ে রইল চুপ করে। চোখে বিস্ময় আর ভয়। তার দাসখানিক সহচর আসলে এক গোপন শক্তির অধিকারী। ড্যাশ! সেই রাত। আকাশে পূর্ণিমা চাঁদ ঝুলে আছে। জ্যোৎস্নায় স্নান করছে পুরো মিস্টি ফরেস্ট। ঘন ছায়ার আড়াল থেকে হঠাৎ বেরিয়ে এলো এক গুপ্তচর। মিস্টার সান! সে হাঁপাতে হাঁপাতে বলল, ওরা মিস্টি ফরেস্টের ভেতরে ঢুকে গেছে। নীল রেশমি পোশাকে মোড়া, পাতলা গোফওয়ালা সেই মানুষ, ঝে সান, একটা ঠান্ডা হাসি হেসে তাকাল। তার সামনে বন্দি করে রাখা হয়েছে কমান্ডার পাং, দড়িতে বাঁধা, কিন্তু চোখে আগুন। ঝে, সাহস থাকলে এখনই মেরে ফেলো। পাং গর্জে উঠল, না হলে আমি ফিরে এসে আমার ভাইদের বদলা নেব। মিস্টার সান হেসে উঠল, তোমার ইচ্ছা নিশ্চয়ই পূরণ করব, তবে আগে আমার কাজটা শেষ করি। তার চোখ ঢুকে গেল অন্ধকার বনের গভীরে। ভালো জায়গা বেছে নিয়েছে ওরা। মিস্টি ফরেস্টে আমরাও ঠিকঠাক বুঝে উঠতে পারি না। পেছন থেকে একজন সৈন্য ঠেলে উঠিয়ে বলল, লেডি লুয়ো তোমায় ফেলে রেখে যাবে না, তুমি এখনও কাজে লাগবে কমান্ডার পাং। পাং থুথু ছুড়ে দিল মাটিতে। লেডি লুয়োকে ধরার জন্য আমায় ব্যবহার করতে এসো না।
ঠিক তখনই রূপালী চুলওয়ালা এক দস্যুর চোখ ফাঁপে উঠল। মিস্টার সান! সে চেঁচিয়ে উঠল, ওই গাছটার নিচে কেউ বসে আছে। সব চোখ ঘুরে গেল একদিকের দিকে। একটা প্রাচীন গাছের গুড়ির নিচে হেলান দিয়ে বসে আছে এক লোক, চুপচাপ, নিস্তরঙ্গ, অথচ চোখে ঠান্ডা আগুন। ফ্যানকে যে মেরেছিল ওই লোকটাই। আর এক দস্যু চিৎকার করে উঠল। ফ্যান মাথা তুলল, শুধু এক ঝিমানো ঠান্ডা সুরে বলল, মিস্টার সান, আমি অনেক আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করছি। মিস্টার সানের মুখভঙ্গি মুহূর্তে বদলে গেল। ফ্যান, তার গর্জন শ্বাসের মতো বিষাক্ত। তোকে আজ ছিঁড়ে খেয়ে ফেলব, রিপ হেম টু পিসেস। তার হুকুমে সাদা চুলওয়ালা সৈন্য বিদ্যুৎ গতিতে ছুটে উঠল, আকাশে লাফিয়ে উঠল, হাত ছুড়ল থাবার মতো, নামছে তীক্ষ্ণ শিকারীর ভঙ্গিতে। কিন্তু ফ্যান, সে এখনো বসে, চোখে এক গভীর, গা শিউরে ওঠা হাসি। সে সব জানে, সে জানত ওরা আসবে আর তখনই ফাঁদ বন্ধ হয়ে যাবে।